সালামু আলাইকুম। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করে দেই। আজকে আমরা যে অধ্যায়গুলা নিয়ে বা যে ধারাগুলো আলোচনা করব, এগুলো আসলে লিখিত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ না। বা অধ্যায়টাও খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু তারপরে আমরা পড়বো আরকি। কিন্তু এর পরের দিন অর্থাৎ ১৫৪ থেকে যে আলোচনাগুলা করব, এগুলা হলো যে ফৌজদারির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা। আমরা অলরেডি গুরুত্বপূর্ণ অনেক ধারা পড়ে আসছি। তারপরেও ১৭৬ পর্যন্ত ধরে নেওয়া হয় যে ফৌজদারির মূল মানে পুলিশের কার্যক্রমগুলা ১৭৬ এর মধ্যে আসলে সীমাবদ্ধ বেশিরভাগ। তারপরেও আমরা এই অধ্যায়টা একটু পড়বো পাবলিক nuisance বা গণ উপদ্রব। তো গণ উপদ্রব সম্পর্কে কিন্তু পেনাল কোডেরও একটা অধ্যায় আছে। ২৬৮ থেকে ২৯০ ধারা পর্যন্ত ১১ ধরনের গণ উপদ্রব সম্পর্কে ওই পেনাল কোডে আলোচনা আছে। তো পেনাল কোডে কি শাস্তি, ওই গণ উপদ্রবগুলো কাকে বলে প্লাস হলো যে কোন গণ উপদ্রবের জন্য কি ধরনের শাস্তি। ইংরেজিতে কি বলে এটাকে? পাবলিক nuisance। তো এই পাবলিক nuisance আমরা আজকে সিআরপিসি থেকে পড়বো ১০ম অধ্যায়। ১০ম অধ্যায়টা সিআরপিসির আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে ১৪৪, ১৪৫ ধারা থেকে মূলত গুরুত্বপূর্ণ পরের অধ্যায়েরটা। তো এই অধ্যায় থেকে কি পড়বো তাহলে? এই অধ্যায় থেকে ১ম এ পড়বো যে একটা অবজেক্টিভ গুরুত্বপূর্ণ যে পাবলিক nuisance বা গণ উপদ্রব মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। ৩২ এর ক ধারা। ৩২ এর ক ধারার শুরুতে বলা আছে যে পাবলিক nuisance বা গণ উপদ্রবের যে অধ্যায়টা ১০ম অধ্যায়, এই অধ্যায়ে যে ধারাগুলো আছে বা বিধানগুলো আছে, এই বিধানগুলো মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। কেন হবে না বলেন তো? হবে না কারণ হলো মেট্রোপলিটন অধ্যাদেশে এই বিষয়গুলো আলাদাভাবে আলোচনা করা আছে। তো যার কারণে হলো যে একটা বিষয় একটা জায়গায় থাকলেই হয়। মেট্রোপলিটন অধ্যাদেশে এই বিষয়গুলো আলাদাভাবে পুলিশ কমিশনারকে ক্ষমতা দিয়ে আল আ আ অধ্যায় আছে বা ধারা আছে। যার কারণে ফৌজদারি কার্যবিধিতে শুরুতে বলে দিচ্ছে যে এটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। এরপরে গুরুত্বপূর্ণ অধ্যায় মূলত ১৩৩। ১৩৩ এ বলতেছে যে আ জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো মাধ্যমে যদি খবর পান যে কোথাও কোনো গণউপদ্রবের সৃষ্টি হয়েছে, তাহলে তিনি সেই গণউপদ্রব সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। মূলত কোন গণউপদ্রব সম্পর্কে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এই বিষয়টা ১৩৩ ধারায় আলোচনা করা হয়েছে। ১৩৩ ধারায় যদি আমরা মোটা দাগে ভাগ করি তাহলে ৬ ধরনের গণউপদ্রব পাবো। যেমন হলো যে এটা আমরা শিটে দিয়ে দিব। তারপর আপনার মন চাইলে আপনারা নোট করতে পারেন। শিটে দিয়ে দিব এইগুলা। অবজেক্টিভ এর জন্য এগুলা হয়। তারপরে হলো আমাদের জানতে হয় যখন আমরা গণ উপদ্রব অধ্যায়গুলা পড়ি পেনাল কোডে তখন আসলে আমরা অনেকেই জানি না আসলে গণ উপদ্রব কোনগুলা। গণ মানে হলো পাবলিক। উপদ্রব মানে হলো যে আ অত্যাচারিত হওয়া বা কোন ধরনের বিরক্ত বোধ করা এরকম কোন একটা সিচুয়েশন তৈরি করা। ধরেন আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে উদ্ভট গন্ধ কারো বাড়ি থেকে বের হচ্ছে, ময়লা ফেলে রাখতেছে অথবা কোনো পশু মেরে ওইখানে রেখে দিছে, দুর্গন্ধ হচ্ছে, পোকা হয়ে যাচ্ছে। এই ধরনের যে বিরক্তিকর কাজগুলো আছে এইগুলোকেই মোটা দাগে আসলে গণউপদ্রব বা পাবলিক nuisance বলে। তা আমরা যদি in a details দেখি তাহলে আমরা ৬ ধরনের পাবো যে ১৩৩ ধারায় পাবলিক nuisance এর কথা বলা আছে। সর্বপ্রথম যেটা হলো যে জনগণের ব্যবহৃত পথ, নদী, খাল এইগুলো যদি কেউ বেআইনিভাবে বাধা দেয় বা এখানে নোংরা আবর্জনা ফেলে এই ক্ষেত্রে, তাহলে মানুষ যে রাস্তাগুলা ব্যবহার করে এই রাস্তায় যদি কেউ বেআইনিভাবে বাধা দেয়, আপনি যে রাস্তা দিয়ে যান সেখানে কেউ বাধা দিলে সেই কাজটা কি হবে? পাবলিক nuisance হবে। তবে আপনার ভাইয়ের সাথে আপনার জায়গা জমি নিয়ে গন্ডগোল অথবা আপনার প্রতিবেশীর সাথে অথবা কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত রেষারেষির কারণে রাস্তা বন্ধ আপনার জন্য, এটা কিন্তু পাবলিক nuisance হবে না। পাবলিক nuisance হলে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে যে জনগণ ব্যবহার করে অথবা জনগণ আ কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে তখন কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির প্রতি কোনো সিঙ্গেল ব্যক্তি বা পারস্পরিক শত্রুতা সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে এটা পাবলিক nuisance হয় না। সেই ক্ষেত্রে অভিযোগ অথবা আইনি কোনো প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা যায়। বাট পাবলিক nuisance হইতে হইলে অবশ্যই সেখানে পাবলিকের সমস্যা হইতে হবে। তাহলে ১ম যেই পাবলিক nuisance টা এটা হলো যদি নদী, পথ, খাল এইগুলো যদি কেউ বেআইনিভাবে বাধা দেয় বা এগুলার নোংরামি করে এখানে তাহলে। এরপরে আছে যে জনগণের স্বাস্থ্য এবং আরামের পক্ষে ক্ষতিকর ব্যবসা বা পেশা বা মালপত্র প্রভৃতির নিয়ন্ত্রণ অথবা অপসারণ।
এমন কোনো ব্যবসা করতেছেন আপনি যেগুলো হলো যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা মানুষের আরামের পক্ষে ক্ষতিকর। ধরেন কেউ একটা মিল ফ্যাক্টরি দিল, কিন্তু সেখান থেকে বর্জ্য আবর্জনা উনার জায়গাতেই ফেলে, বাট মানুষ এই দিক দিয়ে যাইতে পারে না। এই ক্ষেত্রে অথবা এইখান থেকে এমন ধরনের আ কেমিক্যাল নির্গত হয় যেই কেমিক্যালের কারণে মানুষের ক্ষতি হয়। তো এই সকল ঘটনার ক্ষেত্রেও কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপ্রদারোপ হিসেবে এটাকে ট্রিট করতে পারে, ব্যবস্থা নিতে পারে। এরপরে আছে যে কেউ কিছু বলছেন? রাসেল আপনি একটু মিউট করে দেন। আপনার এখানে মিউট করার অপশন পাইতেছি না আমি। এরপরে আছে যে কোনো নির্মাণ বা দ্রব্যের নিরাপদ সংরক্ষণমূলক ব্যবস্থার আদেশ। মানে কেউ একজন একটা বাড়ি করতেছে কিন্তু উপরে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয় নাই। যেকোনো সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ইট পড়তে পারে, রড পড়তে পারে। এইরকম কোনো ব্যবস্থা নেয় নাই। এইরকম ক্ষেত্রেও আ অ জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটাকে পাবলিক nuisance হিসেবে ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে আছে যে কোনো ঘর, তাঁবু বা গাছ অপসারণ বা সংস্কার বা নিরাপদ করা। ধরেন কোনো একজন ব্যক্তির গাছ, একটা বড় গাছ, এটা হলো যে রাস্তার দিকে হেলে আছে। যেকোনো সময় পাবলিকের গায়ে পড়তে পারে। এই ব্যবস্থাটা পাবলিক nuisance হিসেবে ট্রিট হবে। অথবা ধরেন কারো একটা বিল্ডিং আ ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে। এই ক্ষেত্রেও কিন্তু আ জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপ্রদারোপ হিসেবে বিবেচনায় নিবেন। তাদেরকে এটা মেরামত করার জন্য অথবা অপসারণ করার জন্য বা সংস্কার করার জন্য আদেশ দিতে পারবেন। এরপরে আছে যে কোনো পুকুর, কূপ বা গর্তের চারদিকে বেড়া যদি না দিয়ে এগুলা যদি বিপজ্জনকভাবে রেখে দেয়। ধরেন পুকুরটা আপনারই, বাট এইখানে বারবার দুর্ঘটনা ঘটছে অথবা কোনো কূপ আছে, এই কূপটা আপনি এমনভাবে রাখছেন যে যেকোনো বাচ্চা বা কোনো মানুষ দুর্ঘটনাগ্রস্ত হইতে পারে। তখন এইগুলাকে মানুষের গণউপদ্রব হিসেবে বিবেচনা করা হবে। এরপরে আছে যে বিপজ্জনক জানোয়ার আটক রাখা বা মেরে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারবেন। ধরেন আপনার বাড়িতে একটা কুকুর আছে যেটা প্রতিদিনই শোনা যাচ্ছে বা সপ্তাহে বা মাসে মানুষকে কামড়াচ্ছে। অথবা এমন কোন প্রাণী আছে আপনার বাড়িতে যেটা মানুষের জন্য ভয়ংকর। এই প্রাণীর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারেন। তাহলে এই বিভিন্ন ধরনের পাবলিক nuisance আছে। হইতে পারে রাস্তা অবরোধ করে রাখছেন কারো, যেটা জনগণ ব্যবহার করে। তারপরে হলো যে এমন কোনো আপনার জিনিস আছে যেটা হলো মানুষের শরীরে পড়ে রাস্তা অথবা এখান দিয়ে পাবলিক যাতায়াত করে, এরকম কোনো কিছু আপনার দ্বারা নষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে এটা পাবলিক nuisance হিসেবে গণ্য হবে এবং এই সকল বিষয়ে কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখিতভাবে এগুলোর অপসারণ, সংস্কার অথবা এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। যদি পুলিশ রিপোর্ট বা অন্য কোনো মাধ্যমে উনি এই বিষয়ে জানতে পারেন। এটা হলো ১৩৩ ধারা, যে কোন পাবলিক nuisance সম্পর্কে ম্যাজিস্ট্রেট আসলে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এটা একটা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এই ১৩৩ ধারাতে। এটা থেকে লিখিত প্রশ্ন হবে না। জাস্ট আমরা জানলাম যে আসলে পাবলিক nuisance কোনগুলো এবং কোন পাবলিক nuisance সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা যায়। এটা ইম্পোর্টেন্ট কোন ধারা না। দেখবেন যে বাজারের যে বইগুলো আছে, সূচি বা অন্য কোন বইগুলো, এগুলাতে এইগুলা ডিটেইলস আলোচনাও করা নাই। অনেক জায়গায় বাদ দেওয়া হইছে। এই রাসেলের আইডিটা তো হুম, এরপরে হলো যে ১৩৪ ধারা, জাস্ট জেনে রাখা যে এই আইনের অধীন সমন জারির জন্য বর্ণিত উপায়ে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর আদেশ জারি করতে হবে। তাহলে কোন ব্যক্তির সম্পর্কে যখন আদালত জানতে পারবে যে উনার দ্বারা এরকম পাবলিক nuisance হচ্ছে, সেই ব্যক্তিকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালত কি করবেন? প্রথমে সমন দিবেন, উনার বক্তব্য শুনবেন। তাহলে এইরকম ব্যক্তিকে সমন জারি দিলেও উনার প্রতি কি করতে পারবেন আদালত? আদেশ জারি করতে পারবেন। ১৩৪ ধারা মোতাবেক। মানে গণ উপদ্রব প্রশমন মানে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য, কমানোর জন্য বা বন্ধ করার জন্য আদেশ দিতে পারবেন। আদেশ জারি করতে পারবেন আদালত ১৩৪ ধারা মোতাবেক। এরপরে হলো যে ১৩৪ এর পরে আছে ১৩৫ ধারা। ১৩৫ ধারা হলো যে যেই ব্যক্তিকে আদালত এরকম আদেশ দিল বা সমন দিল তার কাজ কি হবে? মানে আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে অথবা কারণ দর্শাবে।
যখন কাউকে আদেশ দেওয়া হবে যে আপনার দ্বারা এই গণউপদ্রবগুলা তৈরি হচ্ছে, আপনি এগুলা বন্ধ করেন অথবা এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তখন ওই ব্যক্তি এই আদেশ হয় পালন করবে অথবা উনার দ্বারা যে আসলে পাবলিক nuisance হচ্ছে না, এই বিষয়ে কি কারণ দর্শাবেন যে আসলে এটা পাবলিক nuisance না। এই বিষয়ে নির্ধারিত উপায়ে কি করবেন? কারণ দর্শাবেন। হাজির হয়ে এর বিরুদ্ধে কারণ দর্শাবেন। তাইলে প্রথমে হলো যে ১৩৩ ধারায় বিভিন্ন ধরনের পাবলিক nuisance সম্পর্কে আলোচনা করা হয়েছে যে কোন বিষয়গুলো পাবলিক nuisance এবং কিভাবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এখান থেকে একটা অবজেক্টিভ হইতে পারে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাবলিক nuisance সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাইলে এখানে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। একজন হলো জেলা ম্যাজিস্ট্রেট, আরেকটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটকে কিন্তু এই ক্ষমতা এখানে দেওয়া হয় নাই। দ্বিতীয়ত হলো যে আরেকটা অবজেক্টিভ হইতে পারে যে কিভাবে তারা এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এক হলো পুলিশ রিপোর্টের মাধ্যমে, আরেকটা হলো অন্য কোনো সোর্স মারফতে যদি তারা গণউপদ্রব সম্পর্কে জানতে পারেন। এরপর ১৩৪ ধারায় হলো যে যদি জানতে পারেন তখন যেই ব্যক্তির দ্বারা গণউপদ্রব হচ্ছে তার প্রতি একটা আদেশ জারি করবেন। ১৩৫ এ হচ্ছে যেই ব্যক্তির প্রতি আদেশ জারি করা হলো সেই ব্যক্তি আদালতের সেই আদেশ পালন করবেন অথবা কেন পালন করবেন না এই বিষয়টা জানায়া কারণ দর্শাবেন। যে তার যৌক্তিক যে অবস্থান কেন তিনি এটা আসলে পাবলিক nuisance হিসেবে মানছেন না অথবা এটা সরানো উনার উচিত না বা সংস্কার করা উচিত না কেন, তখন তিনি এর জবাব দিবেন। ১৩৫। এরপরে হলো ১৩৬ ধারা। যদি সেই ব্যক্তি এই আদেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? তাহলে তিনি পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক দণ্ডনীয় হবেন। মানে যে ব্যক্তির প্রতি আদেশ জারি হলো ওই ব্যক্তি যদি কার্য সম্পাদন না করে মানে আদেশ পালন না করে অথবা হাজির হয়ে কারণ না দর্শায় তাহলে সেই ব্যক্তি পেনাল কোডের ১৮৮ ধারায় অপরাধী হবে এবং পুলিশ কি করবে সেই ব্যক্তির বিরুদ্ধে ১৮৮ ধারায় নন এফেয়ার প্রসিকিউশন দাখিল করবে এবং আদেশটি কিন্তু তখন স্থায়ী হয়ে যাবে। উনি যদি উপস্থিত হয়ে এটার কারণ দর্শান তাহলে কিন্তু সেটা একটা বিচারিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলো। আর যদি সে না যায় অথবা কারণ না দর্শায় তাহলে এই আদেশটা যে দিল এটাকে আর খণ্ডন করার সুযোগ নাই, এটা স্থায়ী হয়ে যাবে। তার কার্যক্রম গ্রহণ করতেই হবে। তাহলে ১৩৬ এ হলো সেই ব্যক্তির শাস্তির দ্বারা অর্থাৎ পাবলিক nuisance কেউ যদি করে তাহলে তার শাস্তি হবে কত? পেনাল কোডের ১৮৮ ধারায়। এছাড়াও কিন্তু পেনাল কোডে আরো অনেক ধারা আছে। পেনাল কোডের ২৬৮ থেকে ২৯০ পর্যন্ত বিভিন্ন ধরনের পাবলিক nuisance নিয়ে আলোচনা করা হইছে। এখানে আসলে ফৌজদারি কার্যবিধির ভাষ্য গাজী শামসুর রহমানের ১৮৮ আছে। আমি এটা একটু মূল বই দেখে ক্লিয়ার করব না ১৮৮ নাকি ২৮৮ হবে। ১৮৮ বলতেছে যে সরকারি কর্মচারী কর্তৃক যথারূপে জারিকৃত আদেশ যদি কেউ অমান্য করে, উনি একটা আদেশ দিছে, এই আদেশ না মানার কারণে কিন্তু ১৮৮ আসবে। আর আলাদা কোনো পাবলিক nuisance করলে সেটার জন্য কিন্তু আলাদা ধারা আছে পেনাল কোডে। জাস্ট সরকারি কর্মকর্তার আদেশ মান্য করে নাই এর জন্য ১৮৮ চলে আসবে শুধু। এরপর ১৩৭ ধারায় বলতেছে যে কারণ দর্শাইবার জন্য হাজির হইলে সেই ক্ষেত্রে পদ্ধতি। যখন কোনো ব্যক্তি এই কারণ দর্শানোর জন্য যাবেন তখন আদালত এই বিষয়গুলো সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষ্য গ্রহণ করে যদি সন্তুষ্ট না হন তাহলে আদেশটি স্থায়ী করবেন। মানে তার জবাব যদি সন্তুষ্টজনক না হয় তাহলে এই আদেশটি পালন করার জন্যই আবার নির্দেশ দিবেন। এরপরে যদি ১৩৯ এর ক তে বলছে যে জনসাধারণের অধিকারের অস্তিত্ব যদি সে অস্বীকার করে, মানে সে হাজির হওয়ার পর আদালত জিজ্ঞেস করবে যে এই বিষয়ে জনগণের অধিকার আপনি ক্ষুণ্ণ করতেছেন অথবা আপনার দ্বারা জনগণের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তখন সেই ব্যক্তি যদি এটা অস্বীকার করে তখন এই ব্যক্তির বিরুদ্ধে এই ১৩৭ ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট কি করবেন? অনুসন্ধান করবেন। উনি অনুসন্ধান করে সত্য মিথ্যা যাচাই করবেন। এরপরে মনে হয় আর লাগে না। এখান থেকে আর গুরুত্বপূর্ণ ধারা নাই। তারপরে যদি থাকে আমি ইয়েটা পড়ে ভাষ্যটা পড়ে ওইটা শিটে দিয়ে দিব। রিডিং পড়লে বুঝতে পারবেন। এরপর আমরা চলে যাই আমাদের গুরুত্বপূর্ণ ধারা লিখিত পরীক্ষার জন্য ধারা ১৪৪ ধারা। ১৪৪ বা জরুরি অবস্থা জারি। এই জরুরি অবস্থা জারি আমাদের ৩ স্টার দেওয়া লিখিত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। তাহলে এই ১৪৪ ধারা কি?
এই ১৪৪ ধারা হইছে রাসেল ভাই আপনাকে একবার মিউট করছে, আবার আনমিউট করছেন কেন? ১৪৪ ধারা কি বলতেছে? ১৪৪ ধারা বিভিন্ন কারণে হয়ে থাকে। একটা হইলো যে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, এমন কোনো কাজ যেটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, এমন ক্ষেত্রে অথবা কোথাও যদি কোনো মারামারি হয়, দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা হয় অথবা জনশান্তি বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তাৎক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ধারা অনুসারে লিখিত আদেশ দ্বারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে এখানে আমরা ক্ষেত্রগুলো জানলাম যে কোন, কোন ক্ষেত্রে এই ১৪৪ ধারা জারি করা যায়। কখন জারি করা যায়? যদি এমন কোনো আশঙ্কা তৈরি হয় যে জনশান্তি বিনষ্ট হবে অথবা কোথাও মারামারি হবে, দাঙ্গা-হাঙ্গামা হবে। মূলত এটা রাজনৈতিক দলগুলো যখন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তখন ধরে নেয় আদালত বা ম্যাজিস্ট্রেট যে এখানে ঝামেলা হবে অথবা কোনো গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যদি অন্য কোনো কারণেও এরকম আশঙ্কা থাকে, যেমন ব্রাহ্মণবাড়িয়া অথবা এখন বরিশালের যে আরেকটা জেলা কি বোমা ফাটাইলো ঐদিন দেখলেন। তো এইরকম ক্ষেত্রে আদালত কি করবে? ওই জায়গায় ১৪৪ ধারা জারি করবে। তো এই ক্ষেত্রগুলো লিখিত প্রশ্ন হইতে পারে যে কোন, কোন ক্ষেত্রে ১৪৪ ধারা বা জরুরি অবস্থা জারি করা হয়? অথবা ১ম এই প্রশ্ন আসে যে ১৪৪ ধারা বা জরুরি অবস্থা কি? তারপরে আসতে পারে যে কোন, কোন ক্ষেত্রে জারি করা হয়? তাহলে যদি মানুষের আ জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয় বা কোথাও মারামারি, দাঙ্গা-হাঙ্গামা অথবা জনশান্তি বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হইতে পারে, তাহলে উনি কে? উনি কি বুঝে না নাকি? একটু আমি মিউট করতেছি, উনি বারবার আনমিউট করতেছে। রাসেল কে আছেন ক্লাসে? রাসেল নামের। বারবার আনমিউট করতেছেন কেন ভাই? তাহলে জরুরি পরিস্থিতি কোন, কোন ক্ষেত্রে জারি করা হয় এই বিষয়টা আমরা জানলাম। এখন দেখব যে ২ উপধারায় বলতেছে যে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির উপর যথাসময়ে নোটিশ জারি করা সম্ভব না হলে একতরফা এই আদেশ জারি করা যাবে। মানে যার প্রতি এই জরুরি অবস্থা জারি করা হবে, তার প্রতি যদি নোটিশ জারি করার পর্যাপ্ত সময় না থাকে তাহলে একতরফা মানে ওর বক্তব্য না শুনেই জাস্ট আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা থেকেই জরুরি অবস্থা জারি করা যাবে। মানে তার বক্তব্য আর শোনার প্রয়োজন নাই। এই ক্ষমতা মানে ১৪৪ এর ২ উপধারার ক্ষমতা বলে একতরফা এই ১৪৪ ধারা জারি করা যায়। এরপরে হইতেছে যে ম্যাজিস্ট্রেট কোন, কোন ক্ষেত্রে এই আদেশটা বাতিল করতে পারবেন। স্বপ্রণোদিত হয়ে মানে নিজেই যদি মনে করেন যে আসলে আর বিশৃঙ্খলা হবে না অথবা যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবেদন করে এটা বাতিল বা পরিবর্তন করার জন্য, তাহলে ম্যাজিস্ট্রেট এই আদেশটি বাতিল করতে পারবেন। মানে ১৪৪ ধারা জারি মানে কি? এখানে একাধিক ব্যক্তি একত্রিত হইতে পারবে না। মানুষের জড়ো হইতে পারবে না এইটা। তো হইতে পারে এটা কোনো ব্যক্তির জায়গাতে হতে পারে। তার হয়তো ক্ষতি হইতে পারে এই কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারে সেই ব্যক্তি। অথবা নিজের জায়গাতে সে আ বাড়িঘর উঠাতে চাচ্ছিল। তখন কেউ মনে করল যে এখানে এসে অপর পক্ষ বাধা দিবে। যেটা ১৪৫ এ পরে দেখব আমরা যে স্থিতাবস্থা জারি করে আদালত। যখন আদালত মনে করে এরকম জায়গা জমি রিলেটেড তখন আদালত ১৪৫ ধারা জারি করে। এরপরে আরেকটা অবজেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এখানে যে ১৪৪ ধারা কত দিনের জন্য বলবৎ হবে বা কত দিনের জন্য এটা কার্যকর করা যায়। এটা সর্বোচ্চ কত? ২ মাসের অধিক এটা কার্যকর হবে না। মানে ২ মাস পর্যন্ত এই ১৪৪ ধারা কোথাও জারি করা যায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যে এই ধারার বিধানসমূহ কি মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। ১৪৪ ধারা কি মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। কারণ হলো মেট্রোপলিটন অধ্যাদেশে আলাদা ক্ষমতা দেওয়া আছে অ্যা মিছিল, মিটিং এগুলা নিষিদ্ধ করার জন্য আ মেট্রোপলিটন কমিশনার, পুলিশ কমিশনার যিনি থাকে তাকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হইছে। উনি চাইলে এই ২ মাসের জন্য কোথাও ১৪৪ ধারার মতোই মিছিল, মিটিং এগুলা নিষিদ্ধ করতে পারেন। তাইলে এখানে ২ টা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ পাইলাম। একটা হইলো যে আ
এটা ২ মাসের বেশি কার্যকর হবে না। এটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ পাইলাম এখানে যে এই ১৪৪ দ্বারা জারি কিভাবে বাতিল বা পরিবর্তন করা যায়। এটা হলো ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়েও করতে পারে, অথবা যিনি ভিকটিম হবেন বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তি যদি আবেদন দেয় যে এটা আসলে আ পরিবর্তন করা প্রয়োজন অথবা এই আদেশটা বাতিল করা প্রয়োজন, সেই আবেদনের প্রেক্ষিতে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাইলে এই ১৪৪ ধারা হইলো এই বিশেষ পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি আ দ্বারা কোনো মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে বা কোথাও জনশান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিবে, তখন জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই লিখিত আদেশ দ্বারা কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে যদি প্রশ্ন আসে যে ১৪৪ ধারা জারি কাকে বলে বা ১৪৪ ধারা কি? তাহলে আমরা লিখব যে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক কোন স্থানে ২ বা ততোধিক দল বা গোষ্ঠী একই সময়ে যদি সমাবেশ আহ্বান করে অথবা এমন কোন কার্যক্রম করে যাতে জনশান্তি বিনষ্ট হইতে পারে অথবা কোথাও মারামারির আশঙ্কা দেখা দেয় বা দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন পুলিশ অফিসারের আবেদন ক্রমে অথবা রিপোর্টের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট উক্ত স্থানে কাউকে প্রবেশ অথবা কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য যেই আদেশ দেন, লিখিত আদেশ দেন, তাকে ১৪৪ ধারা জারি বা ১৪৪ ধারা বলে। এবং এরূপ আদেশ ২ মাসের বেশি কার্যকর হবে না। এবং এটা পুলিশ রেগুলেশনস 134 বা ১৩৪ ধারায়ও আলোচনা করা হয়েছে। এই তো ছিল ১৪৪ ধারা। এখন আসি আমরা ১৪৫ ধারা। তাইলে ১৪৫ ধারায় কি দিব? ইনজেকশন জারি। এটা আমাদের জন্য বিশেষ করে এএসআই পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। কারণ এই কাজটা এএসআই করে থানায়। তো থানায় মূলত এএসআই যে কাজগুলো করে, এই কাজগুলো থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এছাড়াও আপনাদেরকে সবাইকে বলব যারা আছেন এই ক্লাসে, আপনারা অপরাধ তদন্ত নির্দেশিকা এই বইটা সংগ্রহ করবেন। হয় আপনার লাইব্রেরি থেকে করেন অথবা নিজে একটা কিনে নেন। কিনবেন কিভাবে? এটা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রণয়ন করা হয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স ছাড়া এটা কোথাও পাওয়া যায় না। ওই অপরাধ তদন্ত নির্দেশিকায় যে টপিকগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, আপনি যদি এই টপিকগুলা দেখেন দেখবেন যে প্রতি বছর এখান থেকে হুবহু প্রশ্ন আসে। মানে যে আলোচনা হয় এই আলোচনাগুলো হুবহু প্রশ্ন এইবারেও ২-৩ টা প্রশ্ন আছে হুবহু। প্লাস হইলো ওই টপিকগুলা থেকে প্রশ্ন আসে। এইজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা পিডিএফ চান, আমার কাছে ফুল পিডিএফটা আছে। আমাদের গ্রুপে দিয়ে দিবনে, পিডিএফটা পড়তে পারেন। আর সম্ভব হইলে একটা হার্ড কপি সংগ্রহ করেন। বর্তমানে এটার প্রিন্টেড কপি নাই। আ এবং এটা হলো যে আপনার রিজার্ভ অফিসের মাধ্যমে ক্রয় করতে হবে। রিজার্ভ অফিসে প্রতি একটা বছর একটা নির্দিষ্ট সময়ে একটা চিঠি আসে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যে কে এই বইটা নিতে চায়। তখন রিজার্ভ অফিসের মাধ্যমে টাকা প্রেরণ করে বইটা আনতে হয়। মূলত সাব ইন্সপেক্টর থেকে তদন্ত কর্মকর্তারা এই সুবিধাটা নেন। আপনারা চাইলেও নিতে পারবেন তখন। তখন এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটার টপিক গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেটা বলতেছিলাম, ইনজেকশন জারি বা স্থিতাবস্থা। স্থিতা মানে স্থির অবস্থা। যে যেরকম আছে সেরকম থাকার জন্য যেই ব্যবস্থাটা নেয় ম্যাজিস্ট্রেট। তাহলে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পান যে ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে ওই যে ১৪৪ ধারা জারির মতো বিষয় হইছে, তবে কি নিয়া? জমি-জমা বা স্থাবর সম্পত্তির মালিকানা বা সীমানা নিয়ে যদি কোথাও কোনো দ্বন্দ্ব বা ঝগড়ার সৃষ্টি হয় যাতে শান্তি ভঙ্গ করতে পারে, এমন ক্ষেত্রে ওই পক্ষগুলোর মধ্যে মালিকানা নির্ধারণ অথবা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই সম্পত্তিতে কাউকে গ্রহণ, পরিবর্তন বা নষ্ট করা বা উচ্ছেদ করা থেকে বিরত থাকার জন্য যেই আদেশ দান করেন, সেই আদেশটাকেই বলে ১৪৫ ধারা জারি অথবা ইনজেকশন জারি অথবা স্থিতাবস্থা জারি। মূলত কি তাইলে এটা? জায়গা জমি, স্থাবর সম্পত্তি অথবা সীমানা বা মালিকানা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তখন ১৪৫ ধারা জারি করে। আর এই ছাড়া অন্য কোনো কারণে যখন কোথাও কোনো দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, জনশান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন করে ১৪৪ ধারা জারি। আর ১৪৫ ধারা হলো জায়গা জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে কোথাও কোনো গন্ডগোল হইতে পারে, তখন যেই ব্যক্তির দখলে সম্পত্তিটা আছে, সেই ব্যক্তির কাছেই দখলে থাকবে যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় সেই সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত না হবে,
ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তির কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, নষ্ট করতে পারবে না, উচ্ছেদ করতে পারবে না, অথবা অন্য কাউকে দখল করতে দিবে না। এই দখল, উচ্ছেদ বা পরিবর্তন না করার জন্য বা এই কার্যগুলা থেকে বিরত থাকার জন্য আদালত যে আদেশটা জারি করেন, সেই আদেশটাই মূলত ১৪৫ ধারা বা ইনজেকশন জারি বা স্থিতাবস্থা জারি। পুলিশের কাজ কি? ১৪৪ বা ১৪৫ ধারা জারি করলে উভয় পক্ষকে বিষয়টা জানাইয়া দিয়া আদালতে নির্ধারিত তারিখ ও সময় উপস্থিত হওয়ার জন্য অবগত করাই হলো পুলিশের কাজ। ১৪৪ বা ৪৫ ধারা জারি করলে পুলিশের কিন্তু এখানে কোনো কার্যক্রম নাই। তারা শুধু এটা জারি করবে। পুলিশের কার্যক্রম কি? এটা জারি করা বা এই বিষয়টা ওই দ্বন্দ্বমান পক্ষগুলাকে অবগত করা। এটা ছিল ১৪৫ ধারা। তো এখান থেকে আসলে আ এমসিকিউ প্রশ্ন হইতে পারে। তারপরে হইতে পারে হলো যে লিখিত প্রশ্ন হইলে যে ১৪৫ ধারা বা ইনজেকশন কি? এটা মূলত ইন্সপেক্টরশিপ পরীক্ষায় প্রচুর আসে। ইনজেকশন বা স্থিতাবস্থা জারি কি? স্থিতাবস্থা জারির পদ্ধতি আলোচনা করুন। এটা আসে। এরপরে আসি আমরা ১৪৬ ধারা। এরপরে ১৪৬ ধারায় বলা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির ১৪৬ ধারা মোতাবেক যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে এই পক্ষসমূহের মধ্যে কারোরই দখলে ছিল না সম্পত্তি যেটা নিয়ে বিরোধ, তাহলে কে অধিকারী তা নির্ণয় করার পর্যন্ত ওই সম্পত্তি ক্রোক করতে পারেন। মানে এমন একটা সম্পত্তি ধরেন এই যে ৫ই আগস্টের পরে অনেক জায়গা দখল নেয়া অনেকে হইছে যে আসলে এটা কারোই মালিকানা না। সম্পত্তিটা কি সরকারি সম্পত্তি অথবা মালিক কে এটা নির্দিষ্ট না। কারো দখলে ছিল না। বাট ২ পক্ষ এসে দাবি করতেছে যে এই দোকানটা অথবা এই জিনিস, এই সম্পত্তিটা, স্থাবর সম্পত্তিটা আমাদের। শব্দ করো না। তখন আদালত ওই সম্পত্তিটা কি করতে পারবেন? ক্রোক করতে পারবেন। ক্রোক করে রেখে দিতে পারবেন এবং এই সম্পত্তিতে যদি শান্তিভঙ্গের আশঙ্কা না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট যেকোনো সময় ক্রোক প্রত্যাহার করতে পারবেন। যদি শান্তিভঙ্গের আশঙ্কা থাকে তাহলে ক্রোক করবেন। আর শান্তিভঙ্গের আশঙ্কা উইথড্র হইলে উনি এই ক্রোকের আদেশ প্রত্যাহার করতে পারবেন। এটা হলো ১৪৬ ধারা। তাহলে ৪৪ এ হইলো যদি আ জনশান্তি বিনষ্ট হইতে পারে, দাঙ্গা হাঙ্গামা, মারামারি এইরকম কোনো আশঙ্কা দেখা দিলে ওই স্থানে যেন কেউ প্রবেশ করতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য আদালত যে আদেশ দেয় সেটা হলো ১৪৪ ধারা জারি। আর ১৪৫ হলো যে স্থাবর সম্পত্তি নিয়া, মালিকানা নিয়া অথবা সীমানা নিয়া যদি কোনো দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের জন্য যদি জনশান্তি বা শান্তিভঙ্গ হইতে পারে এরকম আশঙ্কা দেখা দেয়, তখন ওই পক্ষসমূহকে আদালত উচ্ছেদ বা পরিবর্তন কোন ধরনের পরিবর্তন না করার জন্য অথবা কোন উচ্ছেদ বা নষ্ট করা থেকে বিরত থাকার জন্য যে আদেশ জারি করেন সেটা হলো ইনজেকশন জারি বা স্থিতাবস্থা জারি। আর ১৪৬ এ বলছে যে যখন এই ধরনের স্থাবর সম্পত্তি কার দখলে ছিল এটা স্পষ্ট না, তখন আদালত চাইলে ওই সম্পত্তিটা ক্রোক করতে পারেন। আর যখন শান্তিভঙ্গের আশঙ্কা থাকবে না, তখন আদালত চাইলে কি করতে পারেন? ওই ক্রোক প্রত্যাহার করতে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই একটা অধ্যায় থেকে প্রশ্ন হইতে পারে মানে গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হলো পুলিশের প্রতিরোধমূলক বা নিবারণমূলক ব্যবস্থা সমূহ আলোচনা করুন। ১৪৯ থেকে ১৫৩ ধারা। এই ধারাগুলো লিখিত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের পুলিশ সদস্য হিসেবে সবারই জানা উচিত এবং পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে অংশভুক্ত এই ধারাগুলো। এবং একটু মনোযোগ দিয়ে এখানে পড়তে হবে কারণ এখানে সূক্ষ্ম ২-১ টা শব্দ আছে। ২-১ টা শব্দের কারণে কিন্তু অনেক জায়গায় আমাদের মানে বারবার বলার পরেও দেখবেন যে লিখিত উত্তর লিখতে গেলে অনেকেই ভুল করতেছেন। তাইলে ১৪৯ ধারা থেকে ১৫৩ ধারা হইলো পুলিশের প্রিভেন্টিভ মেজার্স বা অ্যাকশনস। মানে পুলিশ নিবারণমূলক ভাবে বা প্রতিরোধমূলক ভাবে। প্রতিরোধ কি? ধরেন আমরা যে বিভিন্ন ধরনের টিকা নেই, ইনজেকশন নেই, এই ইনজেকশন গুলো আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা। অর্থাৎ কারো যেন আ কোনো হেপাটাইটিস বি না হয় অথবা ম্যালেরিয়া না হয় বা কলেরা না হয় এগুলোর জন্য কিন্তু অগ্রিম টিকা নেওয়া হয় এবং টিকা নিলে কি হয়? ওই রোগগুলো আর হয় না। তো এইখানে কিছু ব্যবস্থার কথা বলা হচ্ছে যেই ব্যবস্থাগুলো পুলিশ এরকম অপরাধ সংগঠন হওয়ার আগেই নিবে। তাইলে প্রত্যেক পুলিশ অফিসারের ১ম দায়িত্ব হলো যে তার সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হতে দেখে তাহলে তার প্রতিরোধ করা তার সাধ্যমতো চেষ্টা করবেন। ১৪৯ ধারায়। এবং এটা কোথায় আছে? পুলিশ আইনের ২৩ ধারায়। আমলযোগ্য অপরাধ নিবারণ করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। ১ম শেষ। এরপর ১৫০ ধারা।
কোনো পুলিশ অফিসার কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে যদি সংবাদ পান, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এটা আরো ২ টা জায়গায় আলোচনা করা আছে। এই যে পুলিশ আইনের ২৩ ধারায় আছে, প্লাস পুলিশ রেগুলেশনস ১২০ বিধিতেও কিন্তু আলোচনা করা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে খবর পাইলে অবহিত করা। এরপর ১৫১ ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করেন। যে এখানে অনেকেই যে একটা শব্দ বাদ দেন, বাদ দিলে আসলে এটা ৫৪ ধারায় চলে যায়। যে কোন শব্দটা? এটা হলো যে ষড়যন্ত্রের সংবাদ পেলে ১৫১ ধারা অনুসারে যদি কোনো পুলিশ অফিসার কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রকারী ব্যক্তি সম্পর্কে যদি উনি কি পান? কোনো খবর পান, তখন এই ষড়যন্ত্র প্রতিরোধ কোনোভাবেই যদি তাকে গ্রেফতার ছাড়া প্রতিরোধ করা না যায়, মানে একটা অপরাধ করবে মর্মে তারা একটা ষড়যন্ত্র করলো এবং পুলিশ অফিসার সেটা জানতে পারলো। জানতে পারার পর ওই ব্যক্তিকে যদি গ্রেফতার না করে, তাহলে কি এই অপরাধটা আর থামানো যাবে না। তখন তিনি তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। কিন্তু যদি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে হয়, তাহলে ৫৪ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। মানে অপরাধটা যদি করে ফেলে, তাহলে কি ৫৪ ধারায় গ্রেফতার করবেন। আর হইলো যে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ পাওয়ার পর ওই ষড়যন্ত্র প্রতিরোধ করার যদি আর বিকল্প কোনো অবস্থা বা ব্যবস্থা না থাকে, তখন তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। এটা হলো ১৫১ ধারা। এরপরে হলো ১৫২ ধারা। ১৫২ ধারায় বলতেছে যে এই পুলিশ অফিসারের উপস্থিতিতে যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্ষতির চেষ্টা করে, তাহলে তিনি এটা কি করবেন? প্রতিরোধের হস্তক্ষেপ করবেন। মানে পুলিশ অফিসারের সামনে যদি কেউ স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেন, তিনি হস্তক্ষেপ করবেন। এরপর ১৫৩ ধারা। ১৫৩ ধারায় বলতেছে যে অফিসার ইনচার্জ থানার যদি জানতে পারেন যে তার থানা এলাকার মধ্যে কোনো ওজন বা বাটখারা, যেটা মাপার জন্য ব্যবহৃত হয় যন্ত্র, এরকম যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে যেটা হলো কি খাঁটি নয়। মানে নকল কোনো ওজন পরিমাপ করা যন্ত্রপাতি অথবা বাটখারা যদি ব্যবহৃত হয়। আচ্ছা, বাটখারা হলো যেটা দাঁড়িপাল্লা। আর যন্ত্রপাতি শব্দটা যখন ব্যবহার হবে তখন এই যে ডিজিটাল বিষয়গুলা চলে আসবে। এখন যেইগুলা আরএফএল এর অথবা এসিআই এর এইরকম যে এদের ডিজিটাল মেশিন গুলো আছে এইগুলো আরকি। তো ওসি যদি জানতে পারেন যে কোথাও এরকম নকল ওজন পরিমাপের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, তখন তিনি কি করতে পারবেন? বিনা পরোয়ানায় তল্লাশি এবং ভেজাল বাটখারা ও যন্ত্রপাতি আটক করতে পারবেন। এই ক্ষেত্রে কি তল্লাশি করার ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে না। বিনা পরোয়ানায় তল্লাশি। তাহলে বিনা পরোয়ানায় তল্লাশি করা যায় কত? ১০১ 53 আছে। ৫৩ তে শুধু ওসির কথা বলা হচ্ছে। এছাড়াও কোথায় পারেন? ১৬৫ ১৬৬ ধারা মোতাবেকও কিন্তু মামলা তদন্তকারী কর্মকর্তা, মূলত যদি আসে যে পুলিশ কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, তখন কিন্তু এটা এবং ডিএমপি অধ্যাদেশের ২৪ ধারাতেও বিনা পরোয়ানায় তল্লাশির বিষয়টা আছে। তাইলে এটা কি আজকে আলোচনা করলাম আমরা? পুলিশের প্রতিরোধমূলক বা নিবারণমূলক ব্যবস্থা ১৪৯ থেকে ১৫৩। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় বা ধারাগুলো। ১৫৪ ধারা। ১৫৪ ধারা কি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হলো যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি? আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে করণীয় কি? আমলযোগ্য অপরাধ কোনটা? ৪ এর ১ এর চ। বড়, বড় অপরাধগুলো। এই অপরাধগুলো সম্পর্কে যদি পুলিশের কাছে খবর আসে, তাহলে পুলিশ কি করবে? প্রথমেই বলা হচ্ছে যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলেই পুলিশ অফিসার এটা কি করবেন? জি এফআইআর হিসেবে গ্রহণ করবেন। বিপি ফর্ম নং ২৭, বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ তে লিপিবদ্ধ করবেন। আমলযোগ্য অপরাধের সংবাদ আসলেই ওসি কি করবেন? এফআইআর হিসেবে গ্রহণ করবেন বা মামলা গ্রহণ করবেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হইলো ১৫৭ ফৌজদারি কার্যবিধির ১৫৭, পুলিশ রেগুলেশনস ২৫৭ বিধি সাপেক্ষে যদি লিখিত প্রশ্ন আসে যে এফআইআর কাকে বলে? এরপরে যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি? করণীয় কি? শুরুতে আমরা লিখব যে যদি থানায় লিখিত বা মৌখিকভাবে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে সংবাদদাতাকে
যদি মৌখিকভাবে আসে তাহলে কি করতে হবে? প্রথমে তার দ্বারা এটা লিখাইতে হবে। সে যদি লিখতে না পারে তাহলে ওসি অথবা তার অধস্তন কাউকে দিয়ে সেটা লেখাতে হবে এবং সংবাদদাতাকে পাঠ করে শোনাইতে হবে। পাঠ করে শোনানোর পর তিনি একমত পোষণ করলে সেখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পর এটা আমলযোগ্য অপরাধ হিসেবে ওসি আমলে নিয়ে মামলা গ্রহণ করবেন। তবে যদি সেই অপরাধের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয় তখন ১৫৭ ধারার বিধান সাপেক্ষে ১৫৭ ধারায় এই সন্দেহ হইলে কোন কোন ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এটা ১৫৭ ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে ১৫৪ ধারায় কি প্রথমে হলো যে মামলা গ্রহণ করবেন, আর কোনো কথা নাই। ১ নম্বর কথা হলো যে মামলা গ্রহণ করবেন এবং এখান থেকে একটা এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী সংজ্ঞা আসবে। যদি সংজ্ঞা আসে তাহলে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে অথবা লিখিতভাবে থানায় আসলে থানার অফিসার ইনচার্জ ওই সংবাদের বিবরণটি যদি নির্ধারিত বিপি ফর্ম নং ২৭ এবং বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ লিপিবদ্ধ করে সংবাদদাতা স্বাক্ষর গ্রহণ করত নিজে স্বাক্ষর প্রদান করেন তাহলে সেটাকে কি বলবে? এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। আর যেই ব্যক্তি বা সংবাদদাতা যেই অভিযোগটা দাখিল করেন সেটাকে বলে এজাহার। তবে অনেকে এজাহার বলতে এই প্রাথমিক তথ্য বিবরণী কি মনে করেন? প্রত্যেক এফআইআরই এজাহার, কিন্তু প্রত্যেক এজাহার এফআইআর না। বিষয়টা একটু খেয়াল করেন। মানে ওসি যদি বিপি ফর্ম নং ২৭ বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ কোনো এজাহার বা অভিযোগের বিষয় লিপিবদ্ধ করেন তাহলে ওইটা এজাহার হিসেবে গণ্য হবে। বাট এমন অনেক এজাহার আসে ওসি মামলা নেয় না। মামলা না নিলে কি হয়? সেটা আর এফআইআর হয় না। তাহলে এফআইআর আর এজাহার এক না। মূলত যে অভিযোগটা আসে, যে অভিযোগের প্রেক্ষিতে ওসি এটা লিপিবদ্ধ করেন এবং সরকার নির্ধারিত এই বিপি ফর্ম নং ২৭ এবং বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ লিপিবদ্ধ করার পর নিজে স্বাক্ষর করেন এবং সংবাদদাতা স্বাক্ষর নেন, তখন এটাকে বলবে এফআইআর। আর এজাহার হলো উনি যে অভিযোগটা দিলেন ওসির কাছে ওই অভিযোগটার নাম হলো এজাহার। তাহলে এজাহার আর এফআইআর কিন্তু এক বিষয় না, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। এরপরে এই ধারা থেকে মূলত পুলিশি মামলা বা জিআর মামলার সংজ্ঞাটা দাঁড় করানো হয় এবং এটা কিন্তু পার্থক্য আছে যে পুলিশি মামলা অথবা জিআর মামলা ও সিআর মামলার পার্থক্য আলোচনা করুন। তো পার্থক্য আমরা রেডি করতেছি। পার্থক্যগুলো ফৌজদারি আলোচনা শেষ করার পর ফৌজদারির যতগুলো পার্থক্য আছে দিয়ে দিব। আগে একটা পার্থক্য দিছিলাম, কি পার্থক্য যেন? একটা পার্থক্য দিয়ে দিছিলাম কিন্তু সবাই মনে হয় পাইছেন এবং হোমওয়ার্ক দিছিলাম। তো হ্যাঁ, এই শান্তি রক্ষার মুসলেকা এবং সদাচরণের মুসলেকার পার্থক্য। আজকে একটা পার্থক্য দিব আপনাদেরকে যে জিআর মামলা এবং সিআর মামলার পার্থক্য। এটা আপনারা সাজাবেন। সাজাইয়া ফটো আকারে গ্রুপে দিবেন। তারপরে আমি দেখব যে আপনারা কে কতটুকু পারলেন। আর আমি লিখে পরে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আজকে আপনাদের হোমওয়ার্ক। অন্যদিন আমি হোমওয়ার্কটা নিজে লিখে দিয়েছিলাম, আপনাদেরকে বাসায় লিখতে বলছিলাম। আর আজকের হোমওয়ার্ক হলো যে আপনারাই লিখবেন জিআর মামলা এবং সিআর মামলার পার্থক্য কি। জিআর মামলা সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি যে থানায় সংগঠিত কোন আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসার পর অফিসার ইনচার্জ ঘটনার বিবরণ বিপি ফর্ম নং ২৭ এবং বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ লিপিবদ্ধ করেন এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার ঘটনা সম্পর্কে তদন্ত, তারপরে অপরাধীদের গ্রেফতার, তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এই যে মামলায় এই বিষয়গুলো করা যায় এটা হলো জিআর মামলা। তাহলে থানায় দায়েরকৃত এই ধরনের মামলাগুলো হলো জিআর মামলা বা পুলিশি মামলা। আর সিআর মামলা কোনটা? এটা হলো কোর্টে করা হয়। তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আপনারা কতটুকু সাজাইতে পারেন দেখি। মিনিমাম ৫ টা লিখবেন, ৭ টা লিখলে সুন্দর হয়। কারণ পরীক্ষার হলে ২ টা ভুলে যাইতে পারেন। এবং এই আপনারা যতটুকু পারেন করবেন, বাকিটা আমি করে দিব, অসুবিধা নেই। এই ২ টার পার্থক্য আমি লিখে দিব। তা তাইলে এখান থেকে ২ টা সংজ্ঞা আসতে পারে। একটা হইলো যে এফআইআর কাকে বলে বা প্রাথমিক তথ্য বিবরণী সংজ্ঞা আসলে ১৫৪ ধারা লিখবো। সাথে পুলিশ রেগুলেশনস ২৪৩ এর গ এবং এই বিপি ফর্ম নং ২৭ এবং বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ এটা কিন্তু এই যে ২৪৩ এ আলোচনা করা হয়েছে। শুধু গ না, সম্ভবত ক তেও এটা আলোচনা করা হয়েছে ২৭ আর ৫৩-৫৬ এর বিষয়টা। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি ১৫৪ তে কিন্তু আর এটা আলোচনা করা হয় নাই।
ফৌজদারি কার্যবিধির ১৫৪ তে এই ফরম সম্পর্কে আলোচনা করা হয় নাই। তাইলে এই ফরম যখন আমরা কোত্থেকে পাই? এটা পাই হলো যে পুলিশ রেগুলেশনস থেকে। সুতরাং এই সংজ্ঞা লিখতে গেলে অবশ্যই পুলিশ রেগুলেশনস এর বিধি আপনাকে উল্লেখ করে দিতে হবে। যখন আপনি ২৭ আর ৫৩, ৫৬ লিখবেন, তখন অবশ্যই আপনার ২৪৩ দিয়ে দিতে হবে। আর জিআর মামলা বা পুলিশি মামলার সংজ্ঞা আসলেও এই ১৫৪ এবং পুলিশ রেগুলেশনস ২৪৩ দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে। এরপরে আসি আমরা ১৫৫ ধারা। ১৫৫ এই এএসআই কনস্টেবল এএসআই এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা। এটা দিয়ে আজকে শেষ করব ১৫৫ দিয়ে। ১৫৫ বলছে যে আমলের অযোগ্য অপরাধের খবর আসলে কি করণীয়? ও আচ্ছা। অ্যা আমি আজকে ৪-৫ টা প্রশ্ন দিয়ে দিব আপনাদেরকে ১৫৪ ধারা থেকে। এর আগে কি, কি প্রশ্ন আসছে ১৫৪ ধারা থেকে? যে আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া আলোচনা করুন। আমলযোগ্য অপরাধ কাকে বলে? আমলযোগ্য অপরাধ আসলে করণীয় কি আলোচনা করুন। বিভিন্ন ধরনের ৮ টা ১০ টা প্রশ্ন আসছে এই ধারা থেকে। এই ধারার প্রশ্নগুলা দিয়ে দিব। আপনারা বাসায় হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। যে যেখানে না পারবেন গ্রুপে মেসেজ দিবেন। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার পূর্বে আপনাদের সেই প্রশ্নগুলো আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। এর জন্য কি হবে? আপনাদের কোন জায়গায় ঘাটতি আছে এটা সহজে বোঝা যাবে। যেহেতু এটা অফলাইন ক্লাস না, আপনাদের বক্তব্য যদি এখন শুনতে যাই তাহলে আসলে আ আলোচনা আরো সীমিত হয়ে আসবে। মানে ধারার আলোচনাটা সীমিত হয়ে আসবে। আমি চাচ্ছি যে খুব আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ফৌজদারি শেষ করে দিতে। পরে পেনাল কোড এবং হলো যে আমরা এভিডেন্স অ্যাক্ট ধরব। যার কারণে সরাসরি আপনাদের প্রশ্নটা আমি পরে শুনি। গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে অসুবিধা কোন জায়গায় হচ্ছে। কিন্তু আপনি এখন সাক্ষ্য আইনের একটা প্রবলেম এটা এই গ্রুপে এখন দিবেন না। এখন সিআরপিসি যে জায়গায় আলোচনা করা হচ্ছে আমি ধারাগুলা দিয়ে দিব। যদি সাজাইতে না পারেন তখন আপনি প্রশ্নগুলা করবেন যে এটা এরকম সমস্যা ফেস করতেছি। এবং প্রয়োজনে যদি মনে করি যে সবার জানা উচিত পরবর্তী ক্লাসের শুরুতে এই বিষয়গুলো আলোচনা করব। তাইলে এখান থেকে কি, কি ধরনের প্রশ্ন হয় এটা আজকে গ্রুপে দিয়ে দিব অবশ্যই। তাহলে আমলযোগ্য অপরাধ আসলে আমলযোগ্য অপরাধ কাকে বলে? আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে করণীয় কি? এবং আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া আলোচনা করুন, এই বিষয়গুলো আসে। তাহলে আমলযোগ্য অপরাধের তদন্তের প্রক্রিয়া কিন্তু এই ১৫৪ র মধ্যে সীমাবদ্ধ না। ১৫৬ আসবে, ২৫৮ আসবে পুলিশ রেগুলেশনস বিভিন্ন ধরনের যে আপনি ঘটনাস্থলে গেলেন, পিও ভিজিট করলেন, তারপরে ১৬০ ধারা আসবে। এগুলা আমলযোগ্য অপরাধের তদন্তের অংশ। তারপরে চার্জশিটের বিষয় আসবে, ফাইনাল রিপোর্টের বিষয় আসবে। এইগুলা কিন্তু আমলযোগ্য অপরাধের তদন্তের বিষয়। যদি প্রশ্নটা আসে যে আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া আলোচনা করুন, তাহলে কিন্তু সবগুলো চলে আসবে এটার মধ্যে। তাহলে প্রশ্নের সাথে কিন্তু ভ্যারি করে কোন, কোন ধারা আসবে। এখন আসেন ১৫৫ ধারা আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে করণীয় কি? প্রথমটা ১৫৪ তে কি আমলযোগ্য অপরাধ আসলো। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ৪ এর ১ এর চ এর সংজ্ঞাতে যে অপরাধগুলো বলা হইছে, সেই অপরাধগুলোর বিষয়ে খবর আসলে পুলিশ মামলা নিল। এখন আসলে এমন অপরাধ যেটাতে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। এমন অপরাধের খবর আসলো। তাহলে ওসি কি করবে? তাইলে আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে অফিসার ইনচার্জ ১ম এ যে কাজটি করবে এটা সরকার নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করবে। কোন রেজিস্টার? জিডি ৩৭৭ যেটা এবং পুলিশ আইনের ৪৪ ধারায় যে জিডির কথা বলা হইছে সেই জিডিতে এটা কি করবে? লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর কি করবে? এই ঘটনা বিচারের জন্য প্রেরণের ক্ষমতা সম্পন্ন ১ম বা ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ অফিসার আমলের অযোগ্য অপরাধ সম্পর্কে মামলা তদন্ত করবে না। তাহলে আমল অযোগ্য অপরাধের মামলা তদন্ত করতে হলে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এখানে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন? ১ম শ্রেণী অথবা ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেণী। তাহলে ৩য় শ্রেণী পারে না, ২য় শ্রেণীও পারে না। ২য় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতাপ্রাপ্ত হয় তখন পারবেন। নরমাল অবস্থায় উনি পারবেন না। বিশেষ ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত হইলে তিনি পারবেন। তাহলে আমল অযোগ্য অপরাধ তদন্তের নির্দেশ দিতে পারেন ক্ষমতা সম্পন্ন ২য় শ্রেণী হতে তদূর্ধ্ব ম্যাজিস্ট্রেট। এরপরে উনি যদি আমলের অযোগ্য অপরাধ তদন্তের জন্য আদেশ দেন তাহলে পুলিশ অফিসার কি করবেন? ওই অপরাধ আমলযোগ্য ঘটনার ক্ষেত্রে যেভাবে তিনি তদন্ত করেন সেইভাবেই তদন্ত করবেন শুধু বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যতীত। তাইলে আমলযোগ্য অর্থাৎ মামলা যেইভাবে তদন্ত করতে হয় একটা জিডি হইলেও একটা অভিযোগ হইলেও সেইভাবেই তদন্ত করতে পারবে পুলিশ অফিসার। পারবে না কি? পারবে না হলো বিনা পরোয়ানায় গ্রেফতার। কাউকে যদি ওই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করতে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। তো এইটা কিন্তু একটা ধারার মধ্যেই শেষ এই সংজ্ঞাটা।
সংজ্ঞাটা বা এই প্রশ্নটা। যদি লিখিত প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধ কাকে বলে? আমল অযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া আলোচনা করুন। অথবা থানায় আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসারের করণীয় কি আলোচনা করুন। তাহলে কিন্তু ১৫৫ তে আপনার শেষ হয়ে যাচ্ছে। শুরুতে কি বলবেন? আমল অযোগ্য অপরাধের সংজ্ঞা দিলেন। এরপরে কি? আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার অফিসার ইনচার্জ এই সংবাদটা সরকার নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। আমরা যেটা প্র্যাকটিক্যালি করি সেটা হইলো ওই ব্যক্তিকে ছেড়ে দেই। জিডি করে সেই ব্যক্তি চলে যায়। এই ব্যক্তির যে জিডির কপিটা বা অভিযোগের কপিটা থাকে, এই কপিটা আমরা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করি। ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই ব্যক্তি যাওয়ার পর যদি আমরা ব্যক্তি সহ প্রেরণ করি, তাহলে সেই ব্যক্তির যদি সাথে সাক্ষী থাকে, সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করার পর যদি মনে করেন যে এটা তদন্ত করার প্রয়োজন, তাহলে আদেশ দিবেন। আদেশ দেওয়ার পর পুলিশ অফিসার সেটা আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন। তাহলে এটা হলো ৩ টা কাজ। একটা হলো জিডিতে লিপিবদ্ধ করা, ২ নাম্বারে জিডিতে লিপিবদ্ধ করা এবং ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা। ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা। ৩ নাম্বারে হলো যে কি এই তদন্তটা কেমন ভাবে করবে? যেন আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করবে। এবং তদন্ত করে কি করবে? নন এফেয়ার প্রসিকিউশন দাখিল করবে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে একটা নন এফেয়ার প্রসিকিউশন দাখিল করবে। আর যদি সত্যতা না পাওয়া যায় তাহলে একটা প্রতিবেদন দাখিল করবে। এরপরে ১৫৬ ধারা আজকে আলোচনা করব না। ওইটা হলো আমলযোগ্য মামলার তদন্ত। কিভাবে তদন্ত করবে এই প্রক্রিয়াটা আলোচনা করা হয়েছে ১৫৬। ১৫৬ তে কালকে আলোচনা করব। মানে একদিনে বেশি আলোচনা আমি চাইছিলাম যে আজকে ১৫৪ থেকে পরের দিন আলোচনা করতে। কারণ ১৫৪ থেকে একটা ধারাবাহিকতা আছে। ১৫৪, ৫৫, ৫৬, ৫৭ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা এগুলা। লিখিত প্রশ্নের জন্য ফৌজদারি কার্যবিধির সবচাইতে গুরুত্বপূর্ণ ধারাগুলোর এই এইগুলো হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে। ১৫৪ থেকে শুরু হইছে। ১৭৬ পর্যন্ত প্রত্যেকটা ধারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। এগুলা আপনারা অবশ্যই ৩ স্টার দিয়ে রাখবেন এই ধারাগুলাতে। কারণ পরীক্ষার আগে বলবেন যে সাজেশন কিন্তু এখনই হয়ে যাচ্ছে যে কোনগুলা লিখিত পরীক্ষার জন্য পড়বেন, কোনগুলা এমসিকিউ এর জন্য পড়বেন। কারণ এর আগের দিন যে ক্লাস করলাম ওইগুলা সব অবজেক্টিভ এর জন্য ছিল। আমি কিন্তু বলে দিচ্ছি সাথে যে কোনগুলা অবজেক্টিভ এর জন্য। কালকে ১৫৬ থেকে আমরা যতক্ষণ পারি আলোচনা করব এবং আপনারা বাসা থেকে জাস্ট রিড মানে মিনিমাম রিডিং পড়ে আসবেন। তাইলে কি আমি যখন আলোচনা করব তখন আসলে সহজে বুঝতে পারবেন। এখন আজকের ইয়েটা শেষ করে